হ্যাঁ, কি অবস্থা সবার? তো দেখে ফিরলাম হচ্ছে জংলি মুভিটা, ভাবলাম এটা নিয়ে একটু কথা বলি। তো জংলি নিয়ে কথা বলার আগে আই থিঙ্ক সিয়াম আহমেদকে নিয়ে আমার ছোট করে কিছু কথা একটু বলা উচিত। সেটা হচ্ছে আমি টিজার বা ট্রেলারের রিয়াকশনে হালকা বলছিলাম যে হচ্ছে আমি যখন দেখলাম এই যে ওই ইমেজটা বা হচ্ছে ওই যে ওই ফার্স্ট লুকটা, ওই যে জংলি জংলি যে ভাই দাড়ি নিয়ে তারপর হচ্ছে র একটা ফেস নিয়ে যখন আমি দেখলাম তখন আমি বলছি যে হচ্ছে ভাই মানে যে লেভেলে ডেডিকেশন নিয়ে কাজটা করছে সেটার জন্য হ্যাটস অফ। মানে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির যে সিচুয়েশন বা ধরেন কয়েক বছর আগেও যে সিচুয়েশন ছিল, শাকিব খানের কথা আলাদা, শাকিব খানের কথা বাদ দেন, শাকিব খান ছাড়া যদি আপনি বাকি সিনারিও চিন্তা করেন যে একটা হিরো কি দেখে বাংলা ইন্ডাস্ট্রিতে থেকে যাবে আমাকে বলেন। একটা হিরো কথা কথা ধরেন ঢুকলো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, ঢোকার পর দেখা যায় হ্যাঁ সিনেমাই তো নাই, খবরই তো নাই। তো আমি হিরো হইলাম, তারপর দেখা গেল যে এরকম আসছে সিনেমা হিরো হইতে আসছে বা সিনেমা হিরো হইছে বা সিনেমা করছে, করার পর দেখা যায় বাংলা সিনেমার তো অবস্থা খুব একটা ভালো না। দেখা গেছে যে সিনেমা হয়তো হয় না, হচ্ছে ঈদের চাঁদে একটা করে সিনেমা, একটা দুইটা করে সিনেমা আসে। আমি যে নায়ক হইলাম, তো আমার তো ভাই মুভি করতে হবে কন্টিনিউয়াসলি। আমি যদি মুভি না পাই বা ভালো মুভি না পাই, আমি বাংলা আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে কেন থাকবো ভাই? আমি তাহলে নাটক করি, এভরিডেতে আমার ইনকাম, মাস শেষে আমার লাখ লাখ টাকা ইনকাম, আমি মানে হিউজ ইনকাম রেখে আমি ওখানে এভরিডেতে নাটক করতে পারতেছি। ওটা রেখে আমি বছরে একটা ঈদের চাঁদে মুভি করার জন্য আমি কেন পড়ে থাকবো? তার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই যে মুভি আদৌ আসবে কি আসবে না, ভালো হবে কি হবে না। তো এইরকম একটা সিচুয়েশনও যে সিয়াম আহমেদ রয়ে গেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, বা হচ্ছে সে স্টিল কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, এটার জন্য তাকে হ্যাটস অফ। ভালো করতে পারলো না পারলো সেটা পরের কথা, বাট সে ট্রাই করতেছে, চেষ্টা করতেছে। তার মুভি নিয়ে এর আগেও হচ্ছে বহু কথা বলছি, যেমন হচ্ছে তার আগে আমি তার যে মুভিগুলো দেখছিলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে অপারেশন সুন্দরবন, অন্তর্জাল নামের একটা মুভি ছিল। দুইটা মুভি নিয়ে হচ্ছে আমি অনেক কথাবার্তা বলছি এবং আমি বলছি যে বাট ওগুলোকে মুভি দেখছি নাকি হচ্ছে আমি অ্যাডভার্টাইজ দেখতেছি টিভিতে, মানে অ্যাড দেখতেছি, আমার কাছে মনে হচ্ছিল বিজ্ঞাপন দেখতেছি, মুভি দেখতেছি না, এরকম মনে হচ্ছিল। অপারেশন সুন্দরবন আর হচ্ছে অন্তর্জাল, এবং ওই মুভিগুলোর টাইমে তারা যখন প্রচারণা আসছিল তখন যে কথাটা বারবার সামনে আসতেছিল সেটা হচ্ছে বিগ বাজেটের মুভি, সেই পরিমাণ বাজেট, বিশাল স্টারকাস্ট, অনেকগুলো স্টারকাস্ট নিয়ে মুভি বানানো হইতেছে, এই সেই। পরে দেখা গেল মুভির স্টোরির কোনো দমই নাই, মুভি জমেই না ভাই। যখনই কেউ মুভি নিয়ে একটা কথা বলে ফেলে যে আমার মুভিটা বিগ বাজেট, এই বিগ বাজেট কথাটা একবার যদি কোনো মুভির সাথে ট্যাগ লাইনে লাগা যায় যে এই মুভিটা বিগ বাজেটের মুভি, তখনই হচ্ছে পাবলিকের মনে একটা কনসেপ্ট তৈরি, ও আচ্ছা তাহলে বিগ বাজেটের মুভি, তাহলে তো মনে হয় ভাই সেই লেভেলে একটা কিছু হবে। কিন্তু যখন সিনেমা হলে কি ওই রকম কিছু পায় না, তখনই মানুষের মেজাজ খারাপ হয়। আরে ভাই আপনারা বললেন না বিগ বাজেট, তা আমরা তো এক্সপেকটেশন রেখে দিচ্ছি এই হিউজ বিগ বাজেট মুভি, তাহলে সেই লেভেলের মুভি হবে, ওই যে বরবাদ যে টাইপের মুভি করছে এই টাইপের কিছু একটা হবে। কিন্তু সিনেমা হলে গিয়ে দেখা যায় যে ভাই ভাই বিগ বাজেটের কোনো নামগন্ধই নাই, দেখা বোঝাই যায় না যে বিগ বাজেট আদৌ কি বিগ বাজেটের কিনা। তো অন্তর্জাল এবং হচ্ছে অপারেশন সুন্দরবনের ক্ষেত্রে এই ঘটনাটা করছিল, মনে হয়েছিল আরে ভাই বিগ বাজেটের মুভি তাহলে সেই হবে, কিন্তু মুভির কোনো স্টোরি নেই ঠিকঠাক মতো। তো এইসব ব্যাপার নিয়ে আমি কথা বলছি, আমাদের আগের মুভিগুলো নিয়ে আমি কথা বলছিলাম। তো এই ব্যাপারে তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় যে তার ডেডিকেশন লেভেল অনেক। এখন কথা হচ্ছে ডেডিকেশন লেভেল থাকলেই তো হবে না, মানে ওভারঅল মানে সে চাইলেই তো হবে না, তার পুরো টিমকে ভালো একটা কিছু উপহার দেওয়া লাগবে, তাইলে না একটা ভালো মুভি হবে, যেটা কিনা সিয়াম আমাদের সাথে অলওয়েজ ওয়ার্ক করতেছিল না। আরেকটা যে ব্যাপারটা আমি অলওয়েজ বলতাম যে ধরেন কথা সিয়াম আহমেদ ম্যাক্সিমাম টাইমে হচ্ছে যে সে যেই ক্যারেক্টারটা প্লে করে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে চকলেট বয় টাইপের একটা ক্যারেক্টার প্লে করতেছে। কিন্তু ভাই এটা 2019-20 পর্যন্ত ট্রেন্ডে মেনে দেওয়া যায় তো কেউ একজন চকলেট বয়ের কোনো একটা রোল করতেছে, হাইয়েস্ট গেলে 21। এখন এই যুগে এসে চকলেট বয়ের ক্যারেক্টার আসলে চলে না, আমাদের ভালো লাগে না। একটা সময় চকলেট বয় টাইপের ক্যারেক্টারগুলো খুব চলতো মার্কেটে, মানুষ পছন্দ করতো, সেটা বাংলা সিনেমার কথা বলেন, আপনি দেশের বাইরে যান তামিল তেলেগুর কথা বলেন, ওইখানে ওই টাইপের চলতো। কিন্তু একটা পর্যায়ে মানুষ যখন ওই অ্যাকশনের ধাঁচটা একবার যখন পেয়ে গেছে, যেমন ধরেন পুষ্পা, অ্যানিমেল, কেজিএফ, এই টাইপের মুভি যখন একবার হয়ে গেছে, মানুষ যখন এই টাইপের ক্যারেক্টারের সাথে পরিচিত হয়ে গেছে, এই টাইপের টক্সিক ক্যারেক্টার, যেমন কথা দাড়িওয়ালা সিনেমার হিরো, একটা পর্যায়ে কিন্তু মানুষজন এগুলো পছন্দ করতো না, বা হচ্ছে সিনেমাতে এগুলো আসতো না। দেখা গেছে একটা হিরো মানেই হচ্ছে হ্যান্ডসাম, সুন্দর, চকলেট বয়, এই টাইপের হিরো হইতো। কিন্তু এখন সিনারিও চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষ এগুলো পছন্দ করে না, এখন মানুষ পছন্দ করে যে এই টাইপের ক্যারেক্টার, কেজিএফ টাইপের ক্যারেক্টার, তারপর ধরেন পুষ্পা টাইপের ক্যারেক্টার, এই যে এরকম পাগলা টাইপের ক্যারেক্টার থাকবে, দাড়ি থাকবে, পাগলামি করবে, এগুলো এই টাইপের ক্যারেক্টার মানুষ পছন্দ করে। আপনারা খেয়াল করে দেখেন লাস্ট কয়েক ইয়ারে যেই মুভিগুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেই ক্যারেক্টারগুলো এরকম পাগলা ছিল, এবং তাদের দাড়ি ছিল স্পেশালি। সিয়াম আহমেদকে নিয়ে এই কথা আমি বারবার বলতাম অলওয়েজ যে হচ্ছে কেন ওয়াই আপনাকে কেন অলওয়েজ আপনাকে চকলেট টিপের ক্যারেক্টার কেন করতে হবে, আপনি সরে আসেন। এখন আর মানুষ এগুলো পছন্দ করে না, একটা সময় ঠিক আছে পছন্দ করছে। এই মুভিটাতে আমি এসব ফাইনালি দেখলাম যে না, সিয়াম তার হচ্ছে সেই যে একটা চকলেট বয় ক্যারেক্টারের ব্যাপার নিয়ে সে বসেছিল, এটা থেকে সে সরে আসছে, এই ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার। ওকে, এবার হচ্ছে যদি আমি জঙ্গলি মুভির স্টোরি নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে জঙ্গলি মুভির স্টোরিটা হচ্ছে এরকম যে যেই ব্যাপারটাতে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে মুভিটাতে, সেটা হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে একটা ইমোশনাল স্টোরি, একটা বাচ্চা এবং হচ্ছে তার সাথে একটা জঙ্গলি একটা ক্যারেক্টার, যে হচ্ছে মানে সমাজে কোনো রীতিনীতি মানে না, সে কোনো নিয়ম কানুনে চলে না, সে হচ্ছে অগোছালো টাইপের একটা ক্যারেক্টার, তার রুম অপরিষ্কার, সে হচ্ছে উল্টা পাল্টা জিনিস খায়, ও সে রাতে কখন ঘুমায় তার কোনো ঠিক নাই, সে মানুষের সাথে মারামারি করে বেড়ায়। সো এইরকম একটা জঙ্গলি ক্যারেক্টারের সাথে একটা বাচ্চা মেয়ের সম্পর্ক কেমন হইতে পারে বা কি ইমোশনাল টাচ হইতে পারে, সেটা নিয়ে হচ্ছে এই মুভিটা। একটা কনসেপ্ট প্রচলিত, বা স্পেশালি হলিউডে একটা কনসেপ্ট প্রচলিত, যে ধরেন স্পেশালি হলিউডের কথা বলতে কি
হলিউড না, ধরেন অ্যানিমেটেড মুভিগুলোতে এই টাইপের কনসেপ্ট প্রচলিত, যা দেখা গেছে মুভির নাম কি বলবো, যে ধরেন বিউটি অ্যান্ড দ্য বিস্ট কথার কথা, যদিও এটা তার ওইরকম না। অ্যানিমেটেড মুভির একটা ধরন আছে এই টাইপের, যে ধরেন কোনো একটা প্রিন্সেস বা কোনো একটা মেয়ে বা কোনো একটা বাচ্চা, মেয়ে বা ছেলে যেটাই বলেন না কেন, তার সাথে একটা মনস্টারের সম্পর্ক। দেখা যাচ্ছে একটা খুব মনস্টার ছিল, খুব বাজে মানুষ, খুব খারাপ মানুষ, কিন্তু সে যখন একটা বাচ্চার সাথে আসে বা বাচ্চার সাথে কমিউনিকেট করতে চায়, তখন সেই মনস্টারটাও হচ্ছে ভালো মানুষ হয়ে যায় বা মনস্টারের তার মধ্যে চেঞ্জেস আসে। ঠিক সেম টাইপের এখানেই হচ্ছে ঘটনা, যে একটা জঙ্গলি ক্যারেক্টার, পাগলা ক্যারেক্টার, বাট যখন সে একটা বাচ্চার টাচে আসে, নিজে অগোছালো হইলেও সে বাচ্চার খেয়াল রাখতেছে। এইরকম একটা স্টোরি নিয়ে মুভিটা সাজানো হয়েছে। অ্যান্ড এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে যে বাংলাদেশে ফাইনালি বাংলাদেশে ডিফারেন্ট টাইপ অফ স্টোরি নিয়ে মানুষ ভাবতেছে। একটা সময়, আজ থেকে আপনি 4-5 বছর আগের কথাই বলেন না কেন, একটা হিরো একটা নায়িকাকে পছন্দ করে, তার পিছিয়ে ঘুরে ফ্লার্ট করতেছে, তারপর নায়িকা রাজি হয় না, ফাইনালি রাজি হয়, তখন নায়ক রাজি হয় না, বা নায়ক কোনো একটা ঝামেলায় পড়ে, ভিলেনের খপ্পরে পড়ে, ফাইনালি ভিলেনকে মেরে তারপর হচ্ছে নায়ক নায়িকা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই ছিল হচ্ছে বাংলা মুভির ফরম্যাট। এই ফরম্যাট থেকে যে আমরা বের হয়ে আসতে পারছি ফাইনালি, এটা এর চাইতে ভালো কিছু আর হইতে পারে না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। এই ব্যাপারে জঙ্গলিকে হ্যাটস অফ জানাইতেই হয়। শুধু জঙ্গলি না, এবারে বাংলাদেশের যে মুভি আসতেছে, আগে একটা সময় ধরেন শাকিব খান নিজেও কিন্তু ধরেন 100টা রোমান্টিক বলতে কি, ওই যে মিক্স টাইপের যে মুভিগুলো, রোমান্সও আছে, অ্যাকশন আছে, সবই আছে। সো এই টাইপের শাকিব খান নিজেও কিন্তু 100টা মুভি করছে, কিন্তু কয়টা মুভির নাম তার ভক্তরা মনে রাখতে পারবে বা কয়টা মুভির নাম তার ভক্তরা বলবে? বেশি কিন্তু না। ঠিকই কিন্তু এই টাইপের একটা ক্যারেক্টার, বড়বাদের মতো একটা ক্যারেক্টার, তার 50 বছর পরেও তারা মনে রাখবে এই টাইপের একটা ক্যারেক্টার। সো এই ব্যাপারটা আমার ফাইনালি ভালো লাগতেছে যে ফাইনালি বাংলা মুভি এই টাইপের যে একটা নির্দিষ্ট ফর্মেট থেকে বাংলা মুভি বের হয়ে আসতেছে। এই ফর্মেট থেকে বের হয়ে যে একটা দুইটা মুভি তৈরি হচ্ছে তা না, মাল্টিপল মুভিজ হচ্ছে, এই ব্যাপারটা ভালো লাগতেছে। ইমোশনাল টাচ যেই মুভিগুলোতে থাকে, আমি খুবই চাপে পড়ে যাই সেই মুভিগুলা নিয়ে হচ্ছে প্রপার রিভিউ দিতে। মানুষের এই যে একটা ফ্যাক্ট থাকে ইমোশনাল স্টোরিগুলোর ক্ষেত্রে বা ইমোশনাল ক্ষেত্রে, যেই মুভি আমি এখন সিনেমা হলে দেখি বা বাসায় দেখে আমার মনে হয় আরে কোনো ইমোশন হইলো নাকি এটা, ঠিক সেই মুভি আপনি যদি আমাকে 10 বছর 12 বছর 15 বছর আগে দিতেন, আমি হয়তো ওই মুভি দেখে কান্নাকাটি করে ভাষায় ফেলতাম। সো এটা বলা খুবই ডিফিকাল্ট যে একটা মুভি ইমোশনালি সত্যি দর্শককে টাচ করতে পারবে কিনা, সেটা আমার পক্ষে বলা ইম্পসিবল প্রায়। এটা রিজনটা হচ্ছে আমার এইজের আমি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, অথবা বলতে পারেন যে মেন্টাল এইজের আমার একটা পর্যায়ে পৌঁছে গেছি, এখনকার সময় আমার নিজের লাইফের কোনো একটা ঘটনাই আমাকে টাচ করতে পারে না, আমি ইমোশনাল হই না। সেইখানে আমি একটা ফিকশন দেখে ইমোশনাল হওয়ার, মানে অ্যাটলিস্ট আমাকে ইমোশনাল করে ফেলা খুবই টাফ। এই ব্যাপারটা বোঝা আমার পক্ষে প্রায় ইম্পসিবল যে অন্যদিকে কি ইমোশনালি টাচ করতে পারবে কিনা। সো এই জন্য ইমোশন নিয়ে আমি আসলে বেশি কিছু বলতে পারতেছি না। বাট আমি অনেকেই দেখছি যে যারা হচ্ছে এই জঙ্গলি মুভির সাথে অনেকেই ইমোশনালি টাচড হয়েছে, অনেকে কান্নাকাটি করছে, দেখা যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে মানুষ কষ্ট পাইছে মুভির স্টোরি দেখে, টিজার ট্রেলার দেখে, বা এমনি মুভির নাম জঙ্গলি এটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারে যে মুভিটা হয়তো বা অ্যাকশন টাইপের কোনো একটা মুভি হবে, বা হচ্ছে আমরা টিজার ট্রেলারে দেখছি ফাইটের দৃশ্য দেখছি, বাট মুভিটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না, মুভিটা হচ্ছে যেটা বলা যায় ইমোশনাল একটা ফিল্ম। সো এই ব্যাপারটায় অনেকেই একটা ধাক্কা খাইতে পারে বা খারাপ লাগতে পারে যে হ্যাঁ আমরা ভাইবে আসছিলাম সেই লেভেলে একটা অ্যাকশন ফিল্ম হবে, এখন তো ইমোশনাল স্টোরি। সো এটা একটা ধাক্কা খাইতে পারে অনেকে। এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট বা সবচেয়ে ভালো ব্যাপারটা তো বলাই হয়নি, সেটা হচ্ছে এই মুভির কালার। প্রথম দিকের কালারটা ভালো লাগে নাই, বাট একটা পর্যায়ে পর 20-30 মিনিট পর যে কালার টোনে পুরো মুভিটা করা হয়েছে, ভাই এত ভালো লাগছে আমার কালার টোন। আমি সেটা টিজার ট্রেলার দেখার টাইমে আমি বলছিলাম ভাই কালারটা চমৎকার মুভির। স্পেশালি সিয়াম আহমেদ বলতে এখানে জঙ্গলি ক্যারেক্টারটা হচ্ছে একটা রুমে থাকতো, যেই রুমে সে থাকে, মানে খুবই অগোছালো একটা রুম, জাস্ট একটা সোফা আছে, সে সোফাই তো মনে হয় সোফার মতোই লাগতো, হ্যাঁ সোফাতে সে ঘুমায়, সে হচ্ছে খুবই অগোছালো নোংরা হয়ে আছে, এইরকম একটা রুম। সো এইরকম একটা রুমকে মানে ক্যামেরায় দেখতে যে এত ভালো লাগবে, এটা আমি এই মুভিটা না দেখলে আমি বিশ্বাস করতাম না। এই ব্যাপারগুলো আমি দেশের বাইরের মুভিগুলোতে দেখতাম বা দেখি, এই রুমের ফুটেজগুলো দেখে মানে আমি ভাবতেছিলাম হ্যাঁ আমি কি একটা ইন্টারন্যাশনাল ফিল্ম দেখতেছি। মালায়ালাম মুভিগুলোতে যে এই টাইপের ফিল পাওয়া যায়, কাইন্ড অফ সেই ফিলটা আমি পাইছি ওই রুমটার ফুটেজগুলোতে। অন্যান্য ফুটেজের কথা না, জাস্ট ওই রুমের ফুটেজগুলো ভাই জাস্ট টপ নচ হয়েছে, টপ নচ। এবার আসি হচ্ছে কিছু নেগেটিভ পয়েন্টে, তার মধ্যে হচ্ছে একটা মানে এই মুভিতে দিঘিও আছে, বাট দিঘির রোলটা আহামরি তেমন গুরুত্বপূর্ণ ছিল না। আমার কাছে জানি মনে হচ্ছে যে দিঘি ছাড়া অন্য র্যান্ডম কোনো একটা মেয়েকে নিলেও দিঘির মতোই বা দিঘির চাইতে ভালো পারফর্ম করতে পারতো। মানে দিঘি এখানে স্পেশাল কোনো কিছু অ্যাড করতে পারে নাই। সো এটা আমি বলতেছি না দিঘির দোষ, তাকে হয়তো ওরকম স্কোপ দেওয়া হয় না, মুভি স্টোরিটাতে ওইরকম তার প্রভাব ফেলার মতো অবস্থা ছিল না। এবার আসা হচ্ছে সেকেন্ড আইটেম ব্যাপার হচ্ছে বুবলির ব্যাপারটা। বুবলির ক্ষেত্রে কাইন্ড অফ সেম বলা যায় যে হচ্ছে বুবলি এবং দিঘি দুজনের ক্ষেত্রেই তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করা হয় নাই,
সমস্ত ফোকাস দেওয়া হয়েছে সিয়াম আহমেদকে বা সিয়াম আহমেদের সাথে ওই বাচ্চাটার সম্পর্ক। হ্যাঁ বুঝছি মুভির মূল স্টোরি এইটাই, বাট দ্যাট ডাজেন্ট মিন আপনারা হচ্ছে মানে এই ক্যারেক্টারগুলোকে একদম ইগনোর করবেন। আমার এত খারাপ লাগছে, আমার বুবলিকে আপনারা মানে স্ক্রিন প্লে দেন নাই, এত কম কেন? নিসেন এত সুন্দর একটা মেয়ে বুবলি, নিসেন তাকে ভাই প্রপারলি ইউটিলাইজ করতেন সেই লেভেলের। ম্যান আমার এত খারাপ লাগছে, আমার বুবলিকে কেন এত স্ক্রিন টাইম দেওয়া, এত কম স্ক্রিন টাইম দেওয়া হলো। শেট, বুবলি তার প্রপার অভিনয় দেখা তো স্কোপই পায় নাই। এনিওয়ে অল ওভার গানগুলো সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। একটা সারপ্রাইজ গান আছে মনে হয়, এটা এখনো ইউটিউবে দেয় নাই। তো গানগুলো খুবই সুন্দর এবং স্টোরিটাও ভালো লাগছে, যে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটা স্টোরি যে চিন্তা ভাবনা করা হচ্ছে। বাট আরেকটা ব্যাপার করলে আমার মনে হয় খুব ভালো হতো, সেটা হচ্ছে টাইম লাইন। বর্তমান সময়ে মানে এই 2025 এসে নর্মাল টাইম লাইনের মুভি আর ভালো লাগে না, যে দেখাইতেছেন আগে এটা ঘটছে, তারপর এটা ঘটছে, তারপর এটা ঘটছে, তারপর এটা ঘটছে, তারপর এটা ঘটছে। এই বারগুলো এখন 2025 এসে আর ভালো লাগে না। এটার কথাগুলো আমি সেই 2022-23 থেকে বলে আসতেছি, যে লিনিয়ার টাইম লাইনের স্টোরি এখন আর আমাদের ভালো লাগে না। আমাদের ভালো লাগে হচ্ছে মাল্টিপল টাইম লাইনের স্টোরি। যেমন হচ্ছে বরবাদে ঘটছে, বরবাদ শুরু হয়েছে একটা টাইম লাইনে, হুট করে দেখা যাচ্ছে ধরেন পাস্ট, আবার দেখায় প্রেজেন্ট, আবার পাস্ট, আবার প্রেজেন্ট, আবার পাস্ট, আবার প্রেজেন্ট। এই জিনিসগুলো দেখতে ভালো লাগে এবং ইন্টারেস্টিং লাগে। সেটা লিনিয়ার টাইম লাইনের স্টোরিগুলো এই ইন্টারেস্টিং ব্যাপারটা তৈরি করতে পারে না। হ্যাঁ, একটা সময় হচ্ছে বাংলা মুভিতে বা অল ওভার ওয়ার্ল্ডে লিনিয়ার স্টোরি বলতো, এটা রিজনটা হচ্ছে তারা ভাবতো হ্যাঁ আমি যদি উল্টা লাইন রাখি, পাস্ট প্রেজেন্ট এরকম করি, দর্শক যদি না বুঝে তখন তো ভাই হবে না, কারণ আমি মাস অডিয়েন্সের জন্য আমি মুভি বানাইতেছি। এখন মাস অডিয়েন্স যদি আমার পাস্ট প্রেজেন্ট না বুঝে, সো এই ব্যাপারটা অতীতে হইতো। কিন্তু বর্তমানে আর এই 2025 এসে দর্শককে আর ওই আগের মতো ট্রিট করার কোনো ওয়ে নাই। দর্শককে এখন ডিফারেন্ট টাইপের লিনিয়ার বা নর্মাল জিনিস দিলে হবে না, তাদেরকে উল্টাপাল্টা জিনিস দিতে হবে, যেটা কিনা প্রয়োগ করছে হচ্ছে ক্রিস্টোফার নোলান। মানে এই ব্যাপারগুলো, এই যে পাস্ট প্রেজেন্ট এত কমপ্লেক্স করেও যে হচ্ছে ইন্টারেস্টিং কোনো মুভি তৈরি করে ফেলা যায়, একটা স্টোরি দাঁড় করানো যায়, সেটা দেখাইছে ক্রিস্টোফার নোলান। তার এই পাস্ট প্রেজেন্ট নিয়ে খেলাটা চমৎকার। যে ব্যাপারটা বলতে দিয়েছিলাম যে স্টোরি, লিনিয়ার স্টোরি এখন আর আমাদের ভালো লাগে না। সো যাই হোক, অল ওভার আমি যে কথাটা বলতে চাই, শুধুমাত্র এই মুভির জন্য না, অল ওভার বাংলা মুভিসগুলোর জন্য, যে এই যে দেখেন এবার ঈদের মুভিগুলো যে আসছে, মানুষ যখন একটা ক্যারেক্টারকে ভালোবাসা স্টার্ট করবে, তখনই বোঝা যাবে যে না ভালো মুভি আসতেছে। যে ব্যাপারটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যে ধরেন ইন্ডিয়াতে, যে ধরেন এই যে পুষ্পা, ধরেন এই যে ক্যারেক্টার নামের চাইতেও ওই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট বেশি। জনপ্রিয় কিন্তু আল্লু অর্জুন হচ্ছে না, জনপ্রিয় হচ্ছে পুষ্পা, ক্যারেক্টারটা জনপ্রিয় হচ্ছে, ক্যারেক্টারটাকে মানুষকে মনে রাখতেছে। ঠিক সেইভাবে বাংলা মুভিতেও এই ব্যাপারটাই যে শুরু হয়েছে। এই যে ধরেন এই মুভি বরবাদ মুভিতেও দেখেন কিন্তু মানুষ এই ক্যারেক্টারটাকে খুব পছন্দ করছে, আরিয়ান মির্জা ক্যারেক্টারকে খুব পছন্দ করছে। ওই যে লাস্ট ইয়ার যে মুভিটা আসলো তুফান, মানুষের তুফান ক্যারেক্টারটা খুব পছন্দ করতেছে। সো বাংলা মুভির যে এই যে আপগ্রেড হয়েছে, এই ব্যাপারটা যে মানুষ ক্যারেক্টারকে মনে রাখতেছে, ক্যারেক্টারকে পছন্দ করতেছে। লাস্ট ইয়ার ওই যে তারপর 2023 যে সুড়ঙ্গ মুভি আসছিল, ওই ক্যারেক্টারকে মানুষ পছন্দ করছে। আফটার নিশো একটা মুভি আসছে দাগে, ওইটাও মানুষ, আমি যতদূর যা বুঝতেছি ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট, যদি আমি এখনো পর্যন্ত মুভিটা দেখি নাই, কালকে দেখতে যাবো। তো এই ব্যাপারটা আবার জঙ্গলির ক্ষেত্রে ধরেন এই যে এই ক্যারেক্টার একটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারগুলোকে মানুষ পছন্দ করতেছে, এই ব্যাপারটাই ভালো। এই ব্যাপারগুলোই হচ্ছে একটা গুড একটা সাইন দিচ্ছে। এই ছিল হচ্ছে অল ওভার জঙ্গলি নিয়ে আমার কথাবার্তা, যে লাভ দ্য ক্যারেক্টার, লাভ সিয়াম ডেডিকেশন, লাভ দ্য সংস, মানে এই ডিফারেন্ট টাইপ অফ স্টোরিটা আমার ভালো লাগছে। স্টোরি টেলিং নিয়ে আমরা ডিফারেন্টভাবে ভাবতেছি, এই ব্যাপারগুলো খুবই ভালো লাগছে। বাট সিয়াম আহমেদকে নিয়ে আরেকটা কথা আমি যদি একটু বলতে চাই, একটা নেগেটিভ কথা ভাই বলে দিই। হ্যাঁ ঠিক আছে, সিয়াম আহমেদ প্রচুর ডেডিকেশন দিচ্ছে বা দেয়, সে অভিনয় নিয়ে নিজেকে ভাঙতেছে, প্রচুর ট্রাই করতেছে, ডিফারেন্ট ক্যারেক্টার ট্রাই করতেছে, গুড। বাট সিয়াম আহমেদের যেই জিনিসটা সবচেয়ে বেশি চেঞ্জ করা দরকার, সেটা হচ্ছে তার ভয়েস টোন। আমার কাছে কেন জানি সিয়ামের ভয়েস টোনটা ফ্ল্যাট মনে হয় যে ধরেন সে খুব রাগ অবস্থায় আছে, তখনও তার ভয়েস টোন যেমন হয়, যখন সে হচ্ছে ধরেন ইমোশনাল জায়গা আছে তখনও তার, বা রোমান্টিক কোনো সিনে আছে তখনও তার ভয়েস টোন আমার তেমনই মনে হয়। হ্যাঁ, সে হচ্ছে জাস্ট ধরেন ভলিউম আপ ডাউন করে। যখন সে রেজে থাকে তখন সে জোরে চিল্লায় কথা বলে, যখন সে রোমান্টিক সিনে থাকে তখন সে আস্তে কথা বলে, কিন্তু তার ভয়েসের টোন চেঞ্জ হয় না, ওইটা সেমই থাকে। তো আমার মনে হয় যে সিয়াম আহমেদের এই ব্যাপারটাতে একটু মনোযোগ দেওয়া উচিত। আমি জানি এখনো অনেকে আবার সিয়াম আহমেদের ফ্যানরা এসে আবার আমাকে বললেন না যে ভাই আপনি পারলে সিয়াম আহমেদের মতো অভিনয় করে দেখান। ভাই আমি অভিনয় করে দেখাতে পারবো না, আমি অভিনেতা না, আমি পারি না, জানি না, জাস্ট আমার মনে হইলো অ্যাজ এ দর্শক তাই বললাম। যে এনিওয়ে, আর সবচেয়ে বড় আরেকটি ব্যাপার যে বুঝতে পারছি, সেটা হচ্ছে সিনেমার বাজেটে একটু ঘাটতি ছিল, যেটা কিনা হচ্ছে দেখা গেছে বরবাদ দাগে ওগুলার বাজেট এটার চেয়ে বেশি ছিল। বাজেট বেশি থাকলে আর কি অনেক কাজে রিল্যাক্সে করা যায়, বাজেট কম থাকলে এই ব্যাপার দেখা গেছে অনেক ডিরেক্টর ভাবছে একটা জিনিস যে আমি এইরকম করবো, কিন্তু বাজেট স্বল্পতার কারণে অনেক সময় এইরকম ভাবে তার মনের মতো সেট সে সাজাতে পারে না। সো এই মুভিটা দেখে আমার মনে হচ্ছে যে বাজেটের ঘাটতিগুলো চোখে পড়ছে, যে যেই সব জায়গায় মনে হচ্ছে যে আরেকটু সিনগুলো আরেকটু সুন্দর করা যাইতো, সেগুলোতে মনে হচ্ছে যে বাজেট স্বল্পতার জন্য সুন্দর করতে পারে না, এরকমটা মনে হচ্ছে। সো যাই হোক, হ্যাটস অফ টু জঙ্গলি টিম। আর আই থিঙ্ক যে আমি যে যতদূর জানতে পারছি সেটা হচ্ছে জঙ্গলি টিম একদম ইয়াং একটা টিম, সবাই A to Z ওই মুভির সাথে কানেক্টেড, A to Z সবাই হচ্ছে ইয়াং। তো তারা জাস্ট এটা তাদের ফার্স্ট প্রোডাকশন অ্যান্ড তারা সামনে একটা মুভি করবে। সো আই হোপ যে তাদের এই মুভি থেকে যে ভুল ত্রুটিগুলো
ত্রুটিগুলো তারা সে শিখতে পারছে, সেই ভুল ত্রুটিগুলো শিখে তারপর তারা তাদের নেক্সট ফিল্মে তারা হচ্ছে কাজে লাগাতে পারবে। যাই হোক, এই ছিল আমার কথা। ভালো থাকবে, গুড বাই।